আচ্ছা, অপারেটিং সিস্টেমের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম ফার্স্ট অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে, যে অপারেটিং সিস্টেমের যে ভূমিকাটা ছিল, হ্যাঁ, ভূমিকা সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম আমরা, যে অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেম কি কাজ করে, অপারেটিং সিস্টেম কাকে বলে। তারপরে অপারেটিং সিস্টেমের যে দুইটা উদ্দেশ্য বা গোল আছে সেটা আমরা পড়েছিলাম, একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য বা প্রাইমারি গোল, আর একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কে দক্ষতার সাথে কিভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কি। তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমরা পড়েছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের সংগঠন বা একটা অপারেটিং সিস্টেম বা কম্পিউটার সিস্টেম কিভাবে অর্গানাইজড হয়। প্রথমে ছিল হচ্ছে সিপিইউ, তারপর মেমোরি, তারপর ইনপুট আউটপুট। সিপিইউ থাকবে ফার্স্টে, তারপরে সিপিইউর মধ্যে থাকবে হচ্ছে মেমোরি, মেমোরির পরে ইনপুট, ইনপুট যেটা দেবো সেটা যাবে হচ্ছে মেমোরিতে, এবং আমরা পাবো সেখান থেকে আউটপুট। যেটা ইনপুট দেবো সেই ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটের ইন্টারফেস আসবে। ইনপুট ইন্টারফেস যা থাকবে সেটার উপর ডিপেন্ড করেই আমার আউটপুটের ইন্টারফেস আসবে। তো এই প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা আবার নিচে দেয়া আছে, যেটা আপনাদের পরীক্ষার সময় আসে, ভাইবার কোশ্চেনে আসে। সিপিইউ এর ফুল ফর্ম কি, আলুর ফুল ফর্ম কি, আলু বলতে কি বোঝায়, এগুলা। ঠিক আছে, এই আব্দুল্লাহ আল মামুন বারবার বের হচ্ছে, বারবার জয়েন করতেছে কেন, ওর সমস্যা কি? ঠিক আছে, তাহলে এটা একটু বড় করে দিই। হুম, দেখেন, কম্পিউটার সিস্টেমের প্রধানত চারটা অংশ। এই যে ছবি দেখতেছেন, এই ছবিটা মাস্ট দিবেন যদি আপনাদেরকে বলে কম্পিউটার সিস্টেমের সংগঠনটি বর্ণনা করো, বা কম্পিউটার সিস্টেমের সংগঠন, স্থাপত্য, অপারেশন সমূহ বর্ণনা করো। ছবিটা একদম দিবেন, তারপরে বর্ণনা লিখবেন। প্রথমে বলছে যে সিস্টেম অংশ, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, যে কম্পিউটার সিস্টেমের চারটা অংশ আছে, একটা সিপিইউ, মেমোরি, ইনপুট, আউটপুট। সিপিইউর ডিটেলস আমরা পড়েছি, মেমোরির ডিটেলস আমরা পড়েছিলাম, ঠিক আছে, ইনপুট আউটপুট পড়া হয় নাই। তো র্যাম রোম এই পর্যন্ত আমরা পড়েছি, না মেমোরিও তো পড়ছি। হ্যাঁ, যেটা বললাম যে সিপিইউ মেমোরি এই দুটো পড়ছি। তো মেমোরি কি ছিল? প্রোগ্রামার ডেটা সমূহকে ধারণ করবে, অর্থাৎ আমি আমার সিস্টেমে বা কম্পিউটারে যা ইনপুট দিব, যা সেভ করব, যা ডাউনলোড করব, প্রতিটা জিনিস সে ধারণ করে রাখবে। ঠিক আছে, যেমন একটা বাটির মধ্যে আমরা কি রাখি, যে কোনো কিছু রাখলে, বা একটা বোতলের মধ্যে পানি রাখলে বোতলটা পানিকে ধারণ করতেছে, ঠিক তেমনি ভাবে একটা কম্পিউটারের মধ্যে কি থাকবে, কোন কোন সফটওয়্যার থাকবে, কি কি ডেটা থাকবে, কি কি ইনফরমেশন থাকবে, প্রতিটা জিনিস মেমোরি ধারণ করে রাখবে। তো বলছে মেমোরি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো প্রধান মেমোরি হচ্ছে, প্রধান মেমোরিকে অনেক সময় এক্সিকিউটেবল মেমোরি বলা হয়ে থাকে, কারণ এই মেমোরিতে অবস্থিত যে কোনো প্রোগ্রাম সিপিইউ নির্বাহ করতে পারে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রোম। র্যাম রোম তো আপনারা চিনেন, র্যামের ফুল ফর্ম পড়বেন, রোমের ফুল ফর্ম পড়বেন। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এক্সিকিউটেবল মেমোরি হিসেবে কাজ করে হচ্ছে প্রধান মেমোরি। ভাইবার সময় জিজ্ঞাসা করবে এক্সিকিউটেবল মেমোরি হিসেবে কোন মেমোরিটা কাজ করে, তখন বলবেন প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি এক্সিকিউটেবল মেমোরি হিসেবে কাজ করে, বা একে এক্সিকিউটেবল মেমোরিও বলা হয়ে থাকে। র্যাম থেকে যেমন পড়া যায় তেমনি এটাতে লেখাও যায়, কিন্তু রোম হলো শুধু স্থায়ী মেমোরি, এটা মেমোরি থেকে শুধুমাত্র ডেটা পড়তে পারে। রোমের কাজ হচ্ছে ডেটা রিড করা। দেখেন নামই লেখা আছে রিড অনলি মেমোরি, ডেটাকে শুধু রিড করতে পারবে রোম। কিন্তু র্যাম হচ্ছে এটা রিডও করতে পারবে, এবং এটার মধ্যে আমরা লিখতেও পারবো, অর্থাৎ এডিটও করতে পারবে। তারপর সেকেন্ডারি মেমোরি হচ্ছে, সেকেন্ডারি মেমোরি সহায়ক স্মৃতি হিসেবে ব্যবহৃত হয়, এতে যাবতীয় তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত হয় এবং প্রয়োজনীয় তথ্যকে প্রধান মেমোরিতে আনা হয়। অর্থাৎ সেকেন্ডারি মেমোরিতে সবগুলো ডেটাই থাকে, যত ডেটা ইনপুট হয় সব ডেটা সেকেন্ডারি মেমোরিতে যায়, কিন্তু যেগুলো হচ্ছে বেশি প্রয়োজনীয় তথ্য সেগুলো সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে ট্রান্সফার করে। সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয় হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, তারপরে ম্যাগনেটিক ডিস্ক বা চুম্বকীয় টেপ।
হার্ড ডিস্ক তো আপনারা চিনেন, হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো জিজ্ঞাসা করতে পারে হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি, বা যে কোনো একটা সেকেন্ডারি মেমোরির উদাহরণ দাও, তখন বলবেন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক কিংবা ম্যাগনেটিক ডিস্ক। শুধু হার্ড ডিস্ক বললেও চলবে। এখন আসেন ইনপুট কি। তো 4টা অংশের মধ্যে 3 নাম্বার অংশ ছিল ইনপুট, 4 নাম্বার অংশ হচ্ছে আউটপুট, 3 নাম্বার অংশ হচ্ছে ইনপুট। ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে উপাত্ত প্রেরণ করা হয়। উপাত্ত মানে কি? উপাত্ত মানে ডেটা, ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। তো যখন আমরা একটা ইনপুট ডিভাইস মানে হচ্ছে আপনার কিবোর্ড, আপনার মাউস, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এটার মাধ্যমে আমরা কম্পিউটারে কি করি? উপাত্ত প্রেরণ করি, মানে ডেটা ইনপুট দেই। যেমন আমি যদি এখানে এ ইনপুট দেই, কিবোর্ডের সাথে যদি এ প্রেস করি, তাহলে আমার কম্পিউটার কি নিচ্ছে? এ নিচ্ছে, এ ইনপুট হিসেবে নিচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা প্রেরণ করা হয়। বিশেষ নির্দেশিকা প্রেরণ করি আমরা কিসের মাধ্যমে? মাউসের মাধ্যমে। মাউস এভাবে নাড়ায় নাড়ায় এই যে দেখাচ্ছি, এদিক দিয়ে যে নিউ ট্যাব ওপেন করতেছি কিংবা কোনো ফাইলকে সিলেক্ট করতেছি, কপি করতেছি, তো বিশেষ ধরনের নির্দেশিকাও আমরা প্রেরণ করতে পারি ইনপুট ডিভাইসের মাধ্যমে। এই যে উদাহরণ হিসেবে বলে দিচ্ছে কিবোর্ড এবং মাউস। আউটপুট ডিভাইস হচ্ছে, আউটপুট ডিভাইসের সাহায্যে আমরা কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল জানতে পারি। অর্থাৎ আমি যে ইনপুট গুলা দিলাম, সেগুলো কম্পিউটারের মধ্যে গিয়ে কি প্রক্রিয়াকরণ হলো বা কি হলো, সেটা আমাকে দেখায় হচ্ছে আউটপুট ডিভাইস। অর্থাৎ আউটপুটের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। আউটপুট ডিভাইসের উদাহরণগুলো কি কি? মনিটর, প্রিন্টার। প্রিন্টারও হচ্ছে আউটপুট ডিভাইস, কারণ আমরা এই যে এই বইটা ধরেন, এই বইটা এটা এখানে সফট কপি আকারে আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এটা যদি হার্ড কপি হিসেবে চাই, তাহলে এই কম্পিউটার থেকে এটা প্রিন্টারের মাধ্যমে বের হচ্ছে, বের হয়ে আমার কাছে হার্ড কপি হিসেবে আসতেছে। তো এই যে ডেটাটা কম্পিউটার থেকে বের হচ্ছে প্রিন্টারের মাধ্যমে, তো এটাও এক ধরনের আউটপুট আমাকে দিচ্ছে। মানে কম্পিউটার থেকে যে এই ডেটাটা বের হচ্ছে প্রিন্ট হয়ে, সেটাও একটা আউটপুট, তাই প্রিন্টারকেও আউটপুট ডিভাইস বলা হয়। তো কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার সিস্টেমের অর্গানাইজেশনের পার্ট হচ্ছে এই চারটা, এই চারটার ডিটেলসও পড়বেন। ঠিক আছে, এই কোশ্চেনটা এখানে শেষ। তারপরে আসেন কম্পিউটার আর্কিটেকচার কি। আধুনিক কম্পিউটার হলো এমন একটা সক্রিয় ইলেকট্রনিক যন্ত্র যাতে পূর্ব থেকে কিছু তথ্য সংগ্রহীত থাকে, যা ইনপুট নির্দেশ মতো প্রদত্ত উপাত্ত, উপাত্ত মানে ডেটা, এবং তথ্য, তথ্য মানে ইনফরমেশন, ডেটার ইনফরমেশনকে কি করে? গাণিতিক ও যৌক্তিক বিশ্লেষণ করে নিজে থেকে সমস্যার সমাধান করে আউটপুটে কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে, এবং প্রয়োজনে তথ্য উপাত্তকে মেমোরিতে সংগ্রহ করে। মানে কি বলছে ইন টোটাল কম্পিউটার আর্কিটেকচার জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র। কারণ কারণ কি, এটা তো কারেন্টের মাধ্যমে চলে, তাই না? চার্জে চলুক আর সরাসরি কারেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে চলুক, এটা তো একটা ইলেকট্রনিক যন্ত্র। এটাই বলছে যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র, যেটা যেখানে পূর্ব থেকে, অর্থাৎ আগে থেকে কিছু তথ্য বা ইনফরমেশন সংরক্ষিত থাকে, মানে সেভ করা থাকে। আমরা যখন কম্পিউটার কিনি, তখন কি অন করার পরে দেখি না যে ওখানে আগে থেকে কিছু ইনফরমেশন থাকে, কিছু 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 ফাইল থাকে, কিছু কিছু লেখা থাকে। এই ফাইল, এই লেখা, এগুলাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন। তো বলা হয়েছে যে পূর্ব থেকে কিছু তথ্য সংরক্ষিত থাকে, অর্থাৎ সেভ করা থাকে। তারপরে আমি যখন বিভিন্নভাবে ইনপুট দিব, যখন আমি বিভিন্নভাবে ইনপুট দিব, তখন সেই ইনপুটটা ওই নির্দেশিকাগুলো, অর্থাৎ ওই তথ্যগুলোকে ফলো করে, যেটা আগে থেকে দেওয়া আছে কম্পিউটারে, ওইটাকে ফলো করে আমাকে বিভিন্ন রকমের গাণিতিক কিংবা যৌক্তিক বিশ্লেষণ করবে। গাণিতিক বিশ্লেষণ মানে কি? আমি যদি কোনো একটা ইকুয়েশন দেই, কিংবা ধরেন এই যে কম্পিউটারের মধ্যে আগে থেকে কি আছে? ক্যালকুলেটর আছে না? ওহো, এটা তো শো করা। আচ্ছা, যেই কথাটা সে বলছে যে পূর্ব থেকে কিছু তথ্য সংগ্রহীত থাকে, ধরেন আমার কম্পিউটার যখন আমি কিনি কিংবা ল্যাপটপ কিনি, পূর্ব থেকে ক্যালকুলেটর থাকে না? কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর থাকে।
তো এখানে যদি আমি লিখি 2 + 2, 2 + 2, আমি জানি 2 + 2 = 4 হয়। তো এখন আমি ওকে যখন বলতেছি যে 2 + 2, তখন সে কি করতেছে, আমাকে 4 দিতেছে। চার দিল, তাহলে সে কি করলো, একটা গাণিতিক বিশ্লেষণ করলো না, একটা অঙ্ক করলো। গাণিতিক বিশ্লেষণ মানে সে একটা অঙ্ক করলো। যৌক্তিক বিশ্লেষণ মানে সে কিছু যুক্তি অ্যাপ্লাই করলো, কিছু লজিক অ্যাপ্লাই করলো। লজিক কি, এ দুইটা সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে 4 আসবে, 2 আর 2 কে যদি যোগ করি তাহলে 4 আসবে। এখানে যৌক্তিক বিশ্লেষণ কি, ইনপুট হিসেবে এ এ ধরেন এই দুইটা হচ্ছে এ, সেই ইনপুট হিসেবে এতে একটা ভ্যালু রাখতেছে, সেটা 2 হইতে পারে, 10 হতে পারে, 100 হইতে পারে। প্লাস আবার বি তে ইনপুট হিসেবে সে আরেকটা ভ্যালু নিচ্ছে। ফার্স্টে এ একটা ইন্টিজার আছে, বি আরেকটা ইন্টিজার আছে, বা এ একটা খালি ঘর আছে, বি একটা খালি ঘর আছে। এখানে কি করা হয়, ইন্টিজার তো বুঝেনি, কোন সেমিস্টারে পড়েন, 5th সেমিস্টারে পড়েন, ইন্টিজার তো বুঝেন এখন। তো ধরেন একটা ইন্টিজার আছে এ, একটা ইন্টিজার আছে বি, দুইটার মধ্যে দুইটা ভ্যালু আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো। তখন আরেকটা নতুন ইন্টিজার ধরেন সি তে আমার আউটপুটটা স্টোর হবে। অর্থাৎ আমি যে দুইটা ইনপুট দিচ্ছি সেটাকে যদি আমি যোগ করি তাহলে যোগফলটা সি ইন্টিজারে স্টোর হলো। এটা কি, এটা হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ, অর্থাৎ লজিক্যাল বিশ্লেষণ, যেটা লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। তো কম্পিউটারে যখন আমরা বিভিন্ন ধরনের ইনপুট দেই তখন সে গাণিতিক এবং যৌক্তিক বিশ্লেষণ করে নিজে থেকে সেটার সমাধান দেয়। নিজে থেকে সমাধান দিল না, এই যে আমি লিখলাম, দুইটা ইনপুট যে আমি দিলাম সেইটাকে কি করলো, গাণিতিক এবং যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে নিজে থেকে আমাকে এই যে 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এটা সে নিজে থেকে আমাকে দিয়েছে। টাকা নিচ্ছেন, নেন, বলে রাখেন। সমস্যা সমাধান করে ইনপুটে কি করে, কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে, সরি আউটপুটে কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। এই যে আমাকে এখানে হচ্ছে আউটপুট স্ক্রিন এটা, তো এখানে আমাকে আউটপুট স্ক্রিনে দেখালো 4, কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করলো। এবং প্রয়োজনীয় তথ্য এবং উপাত্তকে মেমোরিতে সংগ্রহ করে। এখন আমি যদি এটাকে সেভ করে রাখতে চাই তাহলে সেইটা কি করবে, মেমোরিতে সেভ করে রাখবে। তারপরে আসেন আধুনিক কম্পিউটারের মূলত 5টা অংশ। আধুনিক কম্পিউটার মূলত 5টা অংশ নিয়ে গঠিত। প্রথমে বলছে মেইন মেমোরি, তারপরে গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তাইলে আধুনিক কম্পিউটার মূলত কয়টি অংশ নিয়ে গঠিত, বা আধুনিক কম্পিউটার কয়টি অংশ নিয়ে গঠিত, 5টি অংশ নিয়ে গঠিত। অংশগুলোর নাম কি কি পরীক্ষার সময় আসবে। কম্পিউটার আর্কিটেকচার বলতে কি বুঝে, আধুনিক কম্পিউটার কয়টি অংশ নিয়ে গঠিত, অংশগুলোর নাম কি কি বিশ্লেষণ করো। তখন বলবেন আধুনিক কম্পিউটার মূলত 5টা অংশ নিয়ে গঠিত। প্রথমে হচ্ছে মেইন মেমোরি। মেইন মেমোরি কি, ওই যে আমরা ফার্স্টে পড়ে আসলাম না, মেইন মেমোরি, এখানে মেমোরি থেকে পড়ে আসছি। প্রধান মেমোরি যেটা, ওইটাই হচ্ছে মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। তো কম্পিউটারে যে অংশে তথ্য জমা থাকে সেটাকে বলা হয়ে থাকে মেইন মেমোরি। এই মেইন মেমোরি প্রধানত 2 প্রকার, একটা র্যাম, একটা হচ্ছে রোম। র্যাম আর রোম গেল। তো র্যাম আর রোম উভয় আলাদাভাবে বাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসরের সঙ্গে যুক্ত থাকে। বাসের মাধ্যমে মানে কি, বাস আর্কিটেকচারের মাধ্যমে। এক একটা আর্কিটেকচার আছে না, আর্কিটেকচার তো পড়ে আসছেন আপনারা, বাস আর্কিটেকচার, স্টার আর্কিটেকচার, তারপরে কি টপোলজি। এই যে দেখেন এখানে প্রথমে কি কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের যে ছবিটা দিছে, এটা হচ্ছে একটা বাস আর্কিটেকচারের মাধ্যমে প্রতিটা অংশ একে অপরের সাথে সংযুক্ত। সিপিইউর পরে মেমোরি, মেমোরির পরে ইনপুট, ইনপুটের পরে আউটপুট, সব হচ্ছে বাস আর্কিটেকচারের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হয়ে গেল। এই যে, তো র্যাম আর রোম এরা দুইজনও বাসের মাধ্যমে যুক্ত থাকে, কার সাথে, মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত থাকে। এতটুকুই মেইন মেমোরির কথা, এতটুকুই বলছে যে কম্পিউটারের যে অংশে সব ধরনের ইনফরমেশন বা তথ্য জমা থাকে সে হচ্ছে মেইন মেমোরি।
মেইন মেমোরি প্রধানত মেইন মেমোরিকে দুইটা অংশে ভাগ করা যায় বা দুই ধরনের হয়, র্যাম আর রোম। এখন র্যাম আর রোম কার সাথে সংযুক্ত থাকে? মাইক্রোপ্রসেসরের সাথে, বাসের মাধ্যমে। তারপর বলছে গাণিতিক যুক্তি কাকে বলে বা গাণিতিক যুক্তিটা কি সেটা বলছে যে এই অংশে প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক সমস্যার সমাধান, যুক্তি এবং সিদ্ধান্তমূলক কাজ সংঘটিত হয়। এই অংশটি মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে থাকে। তাহলে গাণিতিক যুক্তির অংশটা কোথায় থাকে? মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে। এই যে একটু আগে অঙ্কটা ক্যালকুলেশন করে আপনাকে দেখাইলাম, এইটা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ক্যালকুলেট হলো সেই যুক্তিটা মাইক্রোপ্রসেসরের মধ্যে আছে। এই কারণেই আমি এখানে শুধুমাত্র ইনপুট দিয়ে আউটপুটটা পেয়ে যাইতেছি। যে কোনো ইনপুট দিচ্ছি, যে কোনো একটা ফর্মুলা দিতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা ইচ্ছা দিতেছি, আমি আউটপুটটা পেয়ে যাইতেছি। এই যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের মধ্যে গাণিতিক যুক্তি অংশে। তারপর বলছে নিয়ন্ত্রণ অংশ। এই অংশ কম্পিউটারের বিভিন্ন অংশের সাথে কন্ট্রোল বাসের মাধ্যমে সমন্বয় সাধন করে সমস্ত কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। নাম শুনেই বুঝতেছেন সে কি করবে? সে প্রতিটা অংশকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমার কম্পিউটারের যতগুলো অংশ আছে, এই যে গাণিতিক যুক্তি অংশ বলেন, মেইন মেমোরি বলেন, ইনপুট বলেন, আউটপুট বলেন, এছাড়া আর যা যা অংশ আছে সব অংশকে নিয়ন্ত্রণ করে হচ্ছে নিয়ন্ত্রণ অংশ। সে থাকে কোথায়? সেও মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে। এই পার্থর সমস্যা কি? ও বারবার বের হচ্ছে, বারবার এন্ট্রি নিচ্ছে কেন? ইনপুট ডিভাইস, এর মাধ্যমে কম্পিউটারের তথ্য বা ডেটা প্রবেশ করানো হয়। এই যে বললাম একটু আগে, ইনপুট ডিভাইস কি কি? কিবোর্ড আর মাউস। কিবোর্ড দিয়ে আমরা কি করি? কম্পিউটারের মধ্যে বিভিন্ন অংশে ইনপুট দেই না, বিভিন্ন অংশে তথ্য বা ডেটা বা ইনফরমেশন ইনপুট দিয়ে থাকি। কিবোর্ড ও মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। কিবোর্ডের সাথে সরাসরি বাস যুক্ত হয় না। কিবোর্ড আর বাসের মধ্যে ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়। ওয়ালাইকুম আসসালাম। নাফিস, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, কম্পিউটার। বসুন। নাম কি? প্রান্ত, এটাও তো ফার্স্ট সেমিস্টার। বসুন, দুইজনেই বসুন। এত দেরি কেন? কবে থেকে ফোন দেওয়া হচ্ছে আপনাদের? বলবো না। এদিকে দেখেন সবাই, এই ছবিটার দিকে তাকান। দেখেন ইনপুট ডিভাইস, এখানে একটা ইনপুট ডিভাইস। তো আমাদের ইনপুটের যে অংশটা সেটা কাজ করে ইনপুট ডিভাইসের মাধ্যমে। হতে পারে কিবোর্ড, হতে পারে মাউস, দুইটার মাধ্যমে ইনপুট ডিভাইসটা মানে ইনপুটের যে অংশটা সেটা হচ্ছে কাজ করে। কিন্তু এখানে দেখতেছেন ইনপুট ডিভাইস, এই টার্মিনালটা কখনো বাসের সাথে সরাসরি যুক্ত হয় না। দেখেন বাসের সাথে সরাসরি যুক্ত হয়েছে ইনপুট ইন্টারফেস, তারপরে ইনপুট ডিভাইস। আউটপুটের ক্ষেত্রেও একই কথা, যে আউটপুট ডিভাইস সরাসরি বাসের সাথে সংযুক্ত হয় না। আউটপুট ডিভাইস বাসের সাথে সংযুক্ত হওয়ার জন্য প্রথমে আউটপুট একটা ইন্টারফেস ইউজ করা হয়। সেই ইন্টারফেস আউটপুট ডিভাইসের সাথে বাসকে কানেক্ট করে। এই কথাটাই এখানে বলছে যে এর মাধ্যমে কম্পিউটারের তথ্য মানে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেটা প্রবেশ করাতে পারি। যেমন হচ্ছে কিবোর্ড, মাউস, এরা হচ্ছে ইনপুট ডিভাইস। তো যেটা আসল কথা সেটা হচ্ছে যে কিবোর্ডের সাথে কখনো সরাসরি বাস যুক্ত হয় না। কিবোর্ড ও বাসের মাঝখানে একটা ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়। ওই যে উপরে ছবিতে দিছে না ইনপুট ইন্টারফেস, ইনপুট ইন্টারফেস, এটা কেন দিছে? কারণ এই যে কিবোর্ড মানে ইনপুট ডিভাইস মানে কিবোর্ড, এর সাথে বাস সরাসরি যুক্ত হয় না। এর মাঝখানে থাকে হচ্ছে ইনপুট সারফেস, একটা সার্কিট ইউজ করা হয়। গেল। তারপরে বলছে, কই গেছে?
আউটপুট ডিভাইস ওই একই ধরনের কথা, যে কম্পিউটারের অভ্যন্তরে পাঠানো যে গণনার ফলাফল কিংবা পাঠানো তথ্য, এটাকে বিশ্লেষণ যে ইউনিটের মাধ্যমে পাওয়া যায়, এটার বিশ্লেষণ যেই ইউনিটের মাধ্যমে পাওয়া যায় সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। অর্থাৎ আমি তো ইনপুট দিলাম, এবিসিডি লিখলাম, এখন ওই এবিসিডিটা আমি কোথায় দেখবো? যে আমি যে লিখছি, কম্পিউটার যে সেটা নিচ্ছে, এটা আমি কোথায় দেখবো? মনিটরে দেখবো বা স্ক্রিনে দেখবো। আর আমি যদি প্রিন্ট দেই তাহলে প্রিন্টারের সাহায্যেও সেটা দেখতে পাচ্ছি, কারণ আমার কি হার্ড কপিটা যখন বের হচ্ছে প্রিন্টারের মধ্যে দিয়ে, তখন আমরা প্রিন্টারের সাহায্যেও দেখতে পাচ্ছি। এজন্য প্রিন্টারও হচ্ছে আউটপুট ডিভাইস। এদেরকেও ইন্টারফেস সার্কিটের মাধ্যমে যুক্ত করা হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে যে ইনপুট ডিভাইসের কথা বলছে, যেই কিবোর্ড কখনো সরাসরি বাসের সাথে যুক্ত হয় না, তেমনি ভাবে আউটপুট ডিভাইসও কখনো সরাসরি বাসের সাথে যুক্ত হয় না, এদের মাঝখানে একটা ইন্টারফেস সার্কিট থাকে। গেল, এটা কি মাইক্রো কম্পিউটারের সাধারণ ব্লক ডায়াগ্রাম। এখন দেখেন উপরের যে অংশগুলো, অর্থাৎ মেইন মেমোরি, গাণিতিক যুক্তি, নিয়ন্ত্রণ অংশ, ইনপুট আউটপুট, এগুলো সবগুলো বাসের মাধ্যমে সংযুক্ত করা হয়। বাসগুলো কি কি? অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। মাইক্রো কম্পিউটারের সাধারণ ব্লক ডায়াগ্রাম, এই দেখেন, অ্যাড্রেসিং করছে, তারপরে কন্ট্রোলিং করছে। আচ্ছা, এই ছবিটা পরে বুঝে গেছি, আগে এদিকে তাকান। মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসর হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক চিপ। ছোট ছোট চিপ দেখেন না কম্পিউটারের মধ্যে থাকে। Micro- এই যে দেখেন মাইক্রোপ্রসেসর, এটা কি কোর i7 এর মাইক্রোপ্রসেসর। এটার উপরে আবার নাম লেখা থাকে যে এটা কোনটার ক্ষেত্রে, কোর i9, এরকম মাইক্রোপ্রসেসরের উপর লেখা থাকে, কারণ এক একটা ভার্সন তো এক এক রকম, এক এক কম্পিউটারের, তাই না? সেক্ষেত্রে প্রতিটা মাইক্রোপ্রসেসরও আলাদা আলাদা ভার্সনের হয়। তো এরকম মাইক্রোপ্রসেসরের উপর লেখা থাকে। তো বলছে যে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা ছোট একটা চিপ। মাইক্রোপ্রসেসর এক ধরনের ইলেকট্রনিক চিপ। মাইক্রো কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ মাইক্রো কম্পিউটারেও মাইক্রোপ্রসেসর ব্যবহার হয়, আবার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রেও মাইক্রোপ্রসেসর ব্যবহার হয়। মাইক্রো কম্পিউটারের মাইক্রোপ্রসেসরকে বলা হয় সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। অর্থাৎ মাইক্রো কম্পিউটারে যে মাইক্রোপ্রসেসরটা থাকে সেটাকে বলা হয়ে থাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাইক্রোপ্রসেসরের মধ্যে আছে হচ্ছে অ্যারিথমেটিক লজিক। এই যে মাইক্রোপ্রসেসর দেখতেছেন ছবি, এটা, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে অ্যারিথমেটিক লজিক, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার এবং অসংখ্য লজিক সেট বা যুক্তি বর্তনী। এই যে 10 মিনিটের অ্যালার্ম দিছে, 10 মিনিট পরে টাইম আউট হবে। ঠিক আছে, তো বলছে যে মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে কি কি? অ্যারিথমেটিক লজিক। অ্যারিথমেটিক লজিক মানে কি? এই যে আপনাদের যে সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম সাবজেক্টে পড়ছিলেন না প্রথম চ্যাপ্টারে, এন্ড গেট, অর গেট, ও এটা তো আপনারা আগেও পড়ছেন, ফোর্থ সেমিস্টারেও পড়ছেন। এই যে এন্ড গেট, অর গেটের যে ব্যবহার গুলা, এই লজিক গুলাই হচ্ছে অ্যারিথমেটিক লজিক, যেটা থাকে কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের মধ্যে। তারপরে বলছে কন্ট্রোল ইউনিট তো থাকে রেজিস্টার। হ্যাঁ, খুব ভালো তো। হ্যাঁ, আপনাদের বাসায়ও তো আছে। নিয়ে আসেন নাই, তাই আমাদের দিতে হচ্ছে।
সরি করে গেল। এখন বলছে কম্পিউটার সিস্টেম অপারেশন জিনিসটা কি। আধুনিক জেনারেল পারপাস কম্পিউটার সিস্টেম হচ্ছে এক ধরনের সিপিইউ দ্বারা গঠিত বা শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস করার জন্য এক বা একাধিক ডিভাইস কন্ট্রোল গুলো কমন বাসের সাথে কানেক্টেড থাকে। মেমোরি সার্কেল পূর্ণ করার জন্য সিপিইউ ডিভাইস গুলো এক্সিকিউশন একই সাথে হয়। ইনপুট আউটপুট ডিভাইস, এই দেখেন এদিকে তাকান, আই দিয়ে একটা অবলিক দিয়ে ও দিছে, তারপরে ডিভাইস লিখছে, এই আই অবলিক ও মানে হচ্ছে ইনপুট ডিভাইস আর ও মানে হচ্ছে আউটপুট ডিভাইস। তো বলছে ইনপুট আউটপুট ডিভাইস যেটাই হোক না কেন 190 ডিভাইস এবং সিপিইউ একই সাথে এক্সিকিউট হয়। কম্পিউটার সিস্টেম অপারেশন। তো দেখেন এই জিনিসটা আপনাদের পরীক্ষায় আসছে, কম্পিউটার সিস্টেম অপারেশন গুলো লেখো বা অপারেশনটা ব্যাখ্যা করো। কম্পিউটারের সিস্টেম কিভাবে কাজ করে সেটার কথা বলছে। কম্পিউটার সিস্টেম অপারেশন মানে হচ্ছে কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে বা কিভাবে অপারেট হয়। তো বলছে যে আধুনিক জেনারেল পারপাস কম্পিউটার সিস্টেমে কি কি থাকে, এক বা একাধিক সিপিইউ দ্বারা গঠিত হয়, আবার শেয়ার মেমোরি অ্যাক্সেসও থাকে, অর্থাৎ মেমোরি থাকে যেগুলো এক বা একাধিক ডিভাইস গুলো, যতগুলো ডিভাইস থাকবে সবগুলো ডিভাইস কমন বাসের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ একটা বাস আর্কিটেকচারের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। তারপর বলছে মেমোরি সার্কেল পূর্ণ করার জন্য সিপিইউ আর ডিভাইস গুলোর এক্সিকিউশন একই সাথে হয়। অর্থাৎ যখন আমি একটা কমান্ড লিখবো, ধরেন আমি যদি বলি যে এই যে আমি যে এখন জুমে ক্লাস নিচ্ছি, তো আমি এখানে গিয়ে কি করব, জুম অ্যাপটাতে ক্লিক করবো, এই যে জুম অ্যাপস আছে এখানে ক্লিক করবো, এই যে কমান্ডটা আমি দিলাম, এই কমান্ডটা যে সে নিল, নেয়ার পরে সিপিইউ এবং এই ডিভাইস প্রতিটা একসাথে কাজ করা শুরু করে। ইনপুট আউটপুট ডিভাইস সিপিইউ একই সাথে এক্সিকিউট হয়, ঠিক আছে। অর্থাৎ আমার কিবোর্ড, মাউস, স্ক্রিন, সিপিইউ সব জিনিস একসাথে এক্সিকিউট হয়, মানে কি একসাথে কাজ করা। হয়ে গেল। প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার একটা নির্দিষ্ট ধরনের ডিভাইসের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। অর্থাৎ এখন সিপিইউ কে কন্ট্রোল করবে সিপিইউর কন্ট্রোল ইউনিট যেটা, ঠিক আছে। আবার কিবোর্ড মাউস কে কন্ট্রোল করবে অন্য একটা কন্ট্রোলার। এইটারই হচ্ছে ছবি এখানে দিচ্ছে বাবা, দেখেন যে এই যে কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলা কি, এগুলা ইনপুট আউটপুট ডিভাইস। কিবোর্ড আর মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, প্রিন্টার, মনিটর আউটপুট ডিভাইস। তো প্রতিটা জিনিসকে কন্ট্রোল করে হচ্ছে আলাদা আলাদা কন্ট্রোলার। তো যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টারকে ইউএসবি কন্ট্রোলার কন্ট্রোল করে। কারণ কি, আমরা কি করি, ইউএসবি মাউসের এই যে লেসটা যে বের হচ্ছে, মাউসের যে তারের মাথায় কি একটা ইউএসবি পোর্ট থাকে, যেটা কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করার পরে ওইটা কাজ করা শুরু করে। তাইলে মাউসটাকে কে কন্ট্রোল করলো, ইউএসবি কন্ট্রোলার কন্ট্রোল করলো। একইভাবে কিবোর্ডেরও ক্ষেত্রে এরকম ইউএসবি পোর্ট থাকে, প্রিন্টারেরও একটা ইউএসবি পোর্ট থাকে, যেটা যখন আমরা কম্পিউটারের সাথে লাগাবো, কানেক্ট করব, তখনই প্রিন্টার চলা শুরু করবে কিংবা আমাকে আউটপুট দিবে, ঠিক আছে। মনিটরেরও সেম, মনিটরেরও তো থাকে, তাই না। তো বলছে গ্রাফিক্স অ্যাডাপ্টার থাকে, মনিটরের ক্ষেত্রে গ্রাফিক্স অ্যাডাপ্টার থাকে, যে অ্যাডাপ্টারটা আমরা কানেক্ট করি কার সাথে, সিপিইউর সাথে। ইউএসবি পোর্ট গুলো কানেক্ট করি সিপিইউর সাথে, ঠিক আছে। ডিস্ক গুলোকে যে কন্ট্রোল করে কে, ডিস্ক কন্ট্রোলার কানেক্ট করি সিপিইউর সাথে, এবং এরা সবাই আবার কানেক্টেড থাকে মেমোরির সাথে। তো এটা কি, এটা একটা বাস টপোলজি হলো না, বাস আর্কিটেকচার ফলো করছে না। ওই যে প্রথমে আমরা একটা ছবি দেখছিলাম, উপরে বাস লেখা ছিল, সিপিইউ ছিল, মেমোরি ছিল, ইনপুট আউটপুট ছিল, ওগুলা কি বাসের মাধ্যমে, অর্থাৎ একটা লম্বা দাগ থাকবে, তার থেকে প্রতিটা জিনিস কানেক্টেড হবে, বের হয়ে হয়ে কানেক্টেড হবে।
তো অপারেটিং সিস্টেমকে লোড এবং সিস্টেম এক্সিকিউট করার জন্য বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে অবশ্যই লোড হতে হয়, তারপর অপারেটিং সিস্টেম এক্সিকিউট আরম্ভ হয়। মানে আমরা যখন একটা অপারেটিং সিস্টেম চালাবো কিংবা আমি এক্সিকিউট করব, এই যে আমি কম্পিউটারটা অন করলাম, অন করার সাথে সাথে কম্পিউটার অন হলো, সেই সাথে কে অন হলো? অপারেটিং সিস্টেম। এখন আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এই উইন্ডোজটা জয় ওপেন হলো বা এক্সিকিউট হলো, সেটা কার মাধ্যমে হয়েছে? বুটস্ট্র্যাপ প্রোগ্রামের মাধ্যমে সেটা লোড হয়েছে। ঠিক আছে, এই কথাটাই বলছে। এটা আবার ভাইবার সময় কিন্তু জিজ্ঞাসা করে যে অপারেটিং সিস্টেম এক্সিকিউট হয় কোন প্রোগ্রামের মাধ্যমে, বলবেন বুটস্ট্র্যাপ প্রোগ্রামের মাধ্যমে। এখন আসেন যে একটা কম্পিউটারের যে স্টোরেজ থাকে, স্টোরেজ থাকে না, স্টোরেজে কি থাকে? সবকিছু স্টোর হয়ে থাকে। তো ওই স্টোরেজের আর্কিটেকচারটা কেমন বা স্টোরেজের স্ট্রাকচারটা কেমন হয় একটা কম্পিউটারের স্টোরেজের, বা মেমোরিতে কি কি থাকে সেটার স্ট্রাকচার কি? বলছে কম্পিউটার প্রোগ্রামগুলো এক্সিকিউশনের জন্য মেইন মেমোরিতে থাকে, যা প্রসেস সরাসরি এক্সেস করতে পারে। প্রসেসর সরাসরি এক্সেস করতে পারে, অর্থাৎ মেইন মেমোরিতে যেই প্রোগ্রামগুলো থাকবে সেই প্রোগ্রামগুলো প্রসেসর নিজে সরাসরি অ্যাক্সেস করতে পারবে। এটা সাধারণত ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা সেমি কন্ডাক্টর টেকনোলজিতে কার্যকর হয়, যা মেমোরি ওয়ার্ড গুলো একটা আরেক গঠন করে। প্রত্যেকটি ওয়ার্ডের নিজস্ব অ্যাড্রেস আছে। নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেসে একটা ধারাবাহিক লোড ঠিক আছে। তো প্রত্যেকটা ওয়ার্ডের নিজস্ব একটা অ্যাড্রেস আছে, নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেসে একটা ধারাবাহিক লোড বা স্টোরেজ ইনস্ট্রাকশনের মাধ্যমে ইন্টারেক্ট হয়। লোড ইনস্ট্রাকশন একটা ওয়ার্ডকে মেইন মেমোরি থেকে সিপিইউ এর ইন্টারনাল রেজিস্টারে স্থানান্তর করে। স্টোর ইনস্ট্রাকশন রেজিস্টারের কন্টেন্টকে মেইন মেমোরিতে স্থানান্তর করে, তারপরে সিপিইউ সক্রিয়ভাবে ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউশনের জন্য মেইন মেমোরিতে লোড করে। তাইলে একটা স্টোরেজ স্ট্রাকচার কিভাবে কাজ করে বা একটা স্টোরেজ কিভাবে কাজ করে? প্রথমে কম্পিউটার প্রোগ্রামগুলো যখন এক্সিকিউট হয় কিংবা এক্সিকিউট হওয়ার জন্য তারা থাকে হচ্ছে মেইন মেমোরিতে, যেটা প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে। তারপরে একটা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কিংবা সেমিকন্ডাক্টর টেকনোলজিতে কার্যকর হয়, যা মেমোরি ওয়ার্ডগুলোর আরেকটা অ্যারে